হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আচ্ছা, তোমরা যখন ছোট ছিলে, তোমরা এখনো ছোট কারণ তোমরা অষ্টম শ্রেণীতেই পড়ো। যখন আরো ছোট ছিলে, ভাবো তোমরা যখন কোন একটা জিনিস পেতে, তখন কি করতে? তোমাদের কল্পনার মতো তাকে আরেকটা জিনিস বানিয়ে নিতে। ঠিক তেমনি এখানে শিশুটি যখন ঠিক এমনই একটা দড়ি পাবে, তখন সেই দড়িটা দিয়ে সে কি করবে জানো? সে তার ওই দড়িটা দিয়ে একটা কল্পনার রেল লাইন বানিয়ে নেবে। সে ভাববে ওটা যেন একটা রেল লাইন। তখন তার কল্পনার মধ্যে যেন সে একটা আলাদাই জগতে তৈরি করবে। সেই জগতে কি কি ঘটেছে আমরা এই পরিচ্ছেদের মধ্যে তাই দেখতে পাবো। দেখার জন্য তোমরা জুড়ে থাকো আমাদের স্কুলবালা ইউটিউব চ্যানেলে সাকিনা ম্যামের সাথে। দেখো, শুরু করি। 2 দিন পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। কারণ আমরা আগের পরিচ্ছেদের মধ্যে কি দেখেছি, সে তারা কোথাও গিয়েছিল। তো কি হলো, 2 দিন পর তারা আবার তাদের বাড়ি পুনরায় ফিরে আসলো। এই মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখিয়া আর থাকিতে পারিতেছে না। একটা মা তার যদি তার বাচ্চাকে যদি না দেখে, সে একদিনই হোক না কেন, তার মায়ের মধ্যে যে কি ঘটে সেটা তার মাই জানে। দুর্গার খেলা কয়েকদিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার কতক আগে দেশি কুমড়ার শুকনো খোলার নৌকা লইয়া ঝগড়া হইয়াতে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়েছিল। এখানে দেখো, তার ভাই হচ্ছে কি, তার একটা তার খেলার একজন পার্টনার। তো যেহেতু তার ভাই নেই, তো তার মনটা খুবই খারাপ। কিছুদিন আগে কি হয়েছিল, তাদের মধ্যেও একটা বিষয় নিয়ে একটা ঝগড়া হয়ে গিয়েছিল। এখন আরো অনেক কুমড়ার খোলা জমি আছে। দুর্গা কিন্তু আর সেগুলি জমে ভাসাইতে যায় না। কেন মিছিমিছি এ নিয়ে ঝগড়া করে তার কান মলে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তার সঙ্গে ঝগড়া নয়, সব খোলা সেই নিয়ে নিক। মানে দেখো, এখানে যেহেতু তার মন খারাপ হয়ে গেছে, তার ভাই নেই, তো তার খেলাটাও বন্ধ আছে। তো সে ভেবেই নিয়েছে আর ঝগড়া করবে না, সবটাই দুর্গা কি করবে, তার ভাইকে দিয়ে দেবে। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। মানে সে বাড়ি এসে কি করলো, মানে একই ভাবে 15 দিন সে সকলকে কি করলো, কি কি দেখেছে, কি ঘটেছে, কি খেয়েছে, সেগুলোই শোনাতে ব্যস্ত হয়ে পড়লো। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। মানে ওই যে কদিন সে গিয়েছিল, অনেক কিছু দেখেছে। কারণ তারা গরিব, তাদের বাড়িতে এইসব নেই, তার কাছে ওইগুলো কি আশ্চর্যজনক একটা জিনিস। রেলের রাস্তা যেখান দিয়া সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শসা, অবিকল যেন সত্যিকার ফল। মানে এগুলো দেখো মাটির জিনিস, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন সব সত্যিকারের। সেই পুতুলটা যেটার পেট টিপলে মিগি রোগীর মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাতে শুরু করে, মানে যে পুতুলটা সে দেখেছিল সেখানে তারও কথা বলছে। কত দূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুলে ভরা বিল, কত অচেনা নতুন গা পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সেই যে কোন গায়ের পথের ধারে কামার দোকানে বাবা তাহাকে জল খাইয়াতে লইয়া গেলে। মানে যে যে জিনিসগুলো ঘটেছে তার বাবার সাথে গিয়ে, সেগুলো সে কি করলো, সবাইকে শোনাতে লাগলো। তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। মানে কি কি খেতেও দিয়েছিল সেগুলোও বলছে এখানে সে। কোলটা ফেলিয়া সে কোলটা গল্প করে, মানে কি হচ্ছে, একটা গল্প ছেড়ে সে আর একটা গল্প করতে লাগলো। রেল রাস্তার গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়। মানে রেলের কথা শুনে তার দিদি কি হলো, মানে খুবই যেন আনন্দ পেল। বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলি অপু? মানে ওই যে রেল লাইনের যে নোয়াগুলো কত বড়, সে অপুকে জিজ্ঞাসা করছে। তার টাঙানো বুঝি, মানে তার টাঙানো আছে, খুব লম্বা রেলগাড়ি দেখতে পেলি? গেল না রেলগাড়ি অপু দেখে নাই, কিন্তু অপু দেখা হয়নি। কেন হয়নি? কারণ তার বাবা মানে সে বলে দিয়েছিল এখনো 2-3 ঘন্টা তাদেরকে রেল দেখতে হলে দাঁড়াতে হবে, তাই তাদের দেখা হয়নি। ওইটাই কেবল বাদ পড়িয়াছে। সে শুধু বাবার দোষে, এখানে দেখো দোবে আছে, কার কারণে দেখা হয়নি? বাবার জন্য। মোটে
ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসে থাকিলে রেলগাড়ি দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে না। এখানে দেখো সে বলছে 4-5 ঘন্টা বসলে আরেকটু তারা দেখতে পেত, কিন্তু তার বাবা অতক্ষণ তাদের জন্য অপেক্ষা করতে পারবেন একটা রেলগাড়ির জন্য। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্ক ভাবে সদর দরজা দিয়া ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল ও সঙ্গে সঙ্গে কি যেন একটা পোটাং করিয়া ছিড়িয়া যাইবার শব্দ হইল। দেখো এখানে আমরা যে প্রথমে শুরুতে বললাম না যে একটা তার টাঙিয়েছিল, তো এখানে সেই তারের কথাই বলা হচ্ছে যে যখন তার মা ঢুকলো ওই তারটা কি হলো, ছিঁড়ে গেল, তার সাথে একটা পোটাং শব্দ হলো এবং দুই দিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বে। মানে এত কিছু হয়ে গেল, কিছু বোঝার আগে, কিছু দেখার আগে অনেক কিছু যেন ঘটনা ঘটে গেল। অল্প খানিক পরে অপু বাড়ি আসিল, মানে কিছুক্ষণে পরে কে আসলো, অপু বাড়ি আসলো। দরজা পার হইয়া উঠানে পা দিতে সে থমকিয়া দাঁড়াইয়া গেল, নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি, মানে কি হয়েছে, যে তারটা সে মানে টাঙিয়ে রেখেছিল সেটা কি হয়েছে, তার মায়ের কারণে ছিঁড়ে গেছে। বা রে আমার টেলিগ্রাফের, এখানে দেখো টেলিগ্রাফের তার ছিঁড়লে কে, মানে সে প্রশ্ন করছে কে ছিঁড়লো এটা। ক্ষতির আকস্মিকতায় ও বিলুপতায় প্রথমটা সে কিছু ঠাওর করিতে পারিল না, প্রথমে সে কিছু বুঝে উঠতেই পারল না যে কে করেছে। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ এখনো মিলাই নাই। মানে কি আছে, মানে যে তাদের যে বাড়ির যে উঠান সেখানে এখনো কিসের দাগ আছে, যে গেছে তার মা, তার পায়ের দাগটা এখনো আছে। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল মা ছাড়া আর কেউ নয়, মানে এটা মা ছাড়া আর কেউ নয়, কখন আর কেউ নয়, ঠিক মা। সে নিজে নিজেই বলছে এটা আর কারোর কাজ নয়, এটা তার মাই করেছে। বাড়ি ঢুকিয়া সে দেখিল মা বসিয়া বসিয়া বেশ নিশ্চিন্ত বা মনে কাঁঠাল বিচি ধুইতেছে, মানে যে কাঁঠালের যে বীজগুলো সেগুলো তার মা ধুচ্ছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাঁশির সপ্তমের মা তো ঋণঋণে তীব্র মিষ্টি সুরে কহিল আচ্ছা মা, আমি কষ্ট করে ছোটগুলো বুঝি, বন বাগান ঘেটে নিয়ে আসিনি। মানে কি হচ্ছে, ওইগুলোকেও কোথা থেকে, মানে কোনো বন বাগান ঘেটে নিয়ে আসেনি, ওইগুলো সে কষ্ট করেই নিজে নিয়ে আসে। সর্বজয়া পিছনে চাইয়া বিস্মিত ভাবে বলিল কি নিয়ে এসেছিস, কি হয়েছে? তার মা জিজ্ঞাসা করছে কি হয়েছে তোর, কি নিয়ে এসেছিস? আমার বুঝি কষ্ট হয় না? এখানে অপু বলছে আমার বুঝি কষ্ট হয় নাই? কাঁটায় আমার হাত পা ছড়ে যায়নি বুঝি, মানে কাঁটাতে তার হাত পা কি ছিঁড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো, তার মা বলছে এখানে যে তার মায়ের আবার প্রশ্ন মতোই করছে যে কি বলে যে পাগলের মতো, হয়েছে কি, কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম, তার ছিঁড়ে দেওয়া হয়েছে, তার ছিঁড়ে দেওয়া হয়েছে না? এখানে আবার দেখো সে বলছে তারটা ছিঁড়ে দেওয়া হয়েছে না, তুমি যত উৎকুট্টি কাণ্ড ছাড়া তো এক দণ্ড থাকো না বাপু। তার মাকে এখানে বলছে দেখো অপু, যে এইসব যত যে তাড়াহুড়োর যে কাজগুলো তার মাই করে। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে কি জানি, টেলিগ্রাফ কি গিরাপ, আসছি তাড়াতাড়ি ছিঁড়ে গেল, তখন কি করব বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল, মানে তার মা এগুলো বলে আবার যে কাজটা তার মা করছিল তার মধ্যে আবার করতে লাগলো। কি ভীষণ হৃদয়হীনতা। দেখো এখানে অপু তার মাকে বলছে যে তার মায়ের মধ্যে যেন কোনো একটা হৃদয়ই নেই। আগে আগে তো ভাবিতে ঘটে যে তাহার মা তাহাকে ভালোবাসে অবশ্য, যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেক দিন ঘুচিয়া গিয়েছে, তবু মাকে একটা নিষ্ঠুর পাষাণী রূপে কখনো স্বপ্নেও কল্পনা করে না। তার মা দেখো এই কাজটা করেছে বলে সে কত কি ভাবতে লাগলো তার মাকে। কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিতের বড় আমবাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাসবন, ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলনা গুলঞ্চতা কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল, মানে কত কি সে দেখো ওইগুলোকে কত কষ্ট করে এনেছে। এক্ষুনি রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক আর কি না,
এবং হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল। খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়ে তীব্র নিখাদে বলল, আমি আজ ভাত খাবো না, যাও, কখনো খাবো না। মানে তার মা যে তার যে টেলিগ্রাফের যে তারটা ছিল সেটা ছিঁড়ে দিয়েছে বলে তার যে অভিমান হয়েছে, তার কারণে সে কি বলছে যে আমি ভাত খাবো না, আর কোনোদিনও খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কিনা। এদিকে তো রান্না নামাতে তোর সয় না, না খাবি যা। এখানে তার মা আবার তাকে বলছে যে তুই খাবি না সেটা তোর ব্যাপার, না খাবি তো যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়। তার মা আবার বলছে এখানে, যদি তোকে খিদে পায় দেখছি তোকে কে খেতে দেয়। ব্যাস, চোখের পলকে সব আছে, আমি আছি তুমি আছো, সেই তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে। কিন্তু অপু কোথায়? এখানে দেখো অপু কোথায়, সে যেন কপুরের মতো উবিয়া গেল, মানে কোথায় যেন চলে গেল একেবারে। কেবল ঠিক সেই সময় দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইতে যাইতে দেখিয়া বিস্মিত সুরে ডাকিয়া বলিল, ও অপু, কোথায় যাচ্ছিস অমন করে? কি হয়েছে ও অপু, শোন। দেখো যখন তার মানে দিদি যখন বাড়িতে আসছে তখন তার দিদির পাশ থেকে একেবারে যেন সেই ঝড়ের যেন যে গতিটা, তার মতো ঠিক তার পাশ থেকে চলে গেল। তার দিদি তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু সে কিছু না বলে চলে গেল। তাহার মা বলিল, জানিনি আমি। তার মা বলল কি, জানিনি আমি। যত সব অনাচ্ছিষ্টি কাণ্ড বাপু তোমাদের, মানে যত সব উল্টো কাজ তোমাদের দুই ভাই বোনের। হাড় মাস কালি হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছো, মানে সে যে টেলিগ্রাফের তারটা টাঙিয়ে রেখেছে, আসছি ছিঁড়ে গেল, তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তার মা আবার বলছে, দেখো আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না, না খাস যা। ভাত খেয়ে সব একেবারে সঙ্গে স্বপ্নে ঘন্টা দেবে কি কিনা তোমরা। মানে কি হচ্ছে, সে তার জন্য কিছু রাগ করেছে, রাগ করে একদম না খাবে ভেবে বাইরে চলে গেছে। মাতা পুত্রে এরূপ অভিমানের পালায় দুর্গাকে মধ্যস্থ হইতে হয়। মানে এখানে যে যখন তার মা ছেলে যখন ঝগড়া করে তখন কাকেই সবকিছু শুনতে হয়? ওই দুর্গাকেই। সে অনেক ডাকাডাকির পরে বেলা 2টার সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। মানে কি করলো, তারপরে বেলা 2টো তখন তার ভাইকে কি করলো, খুঁজে পেল। সে শুষ্ক মুখে উদাস নয়নে ও পাড়ার পথে রায়েদের বাগানে পড়ন্ত আম গাছের গুড়ির ওপর বসিয়াছিল। একটা যে গাছ পড়ে যায় না, মনে করো ঝড়েই পড়ে গেছে, তো তার উপরে অপু বসেছিল। বৈকালে যদি কেউ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এই সেই অপু যে আজ সকালে মায়ের ওপর অভিমান করিয়া দেশ ত্যাগী হইয়াছিল। মানে কি এখানে দেশ ত্যাগী মানে কি, তার বাড়ি থেকে অন্য জায়গায় চলে এসেছে। অপু বিষয়ের সহিত চাহিয়া চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকার রেল রাস্তার তার। মানে সেটাকে কি ভাবছিল অপু, সেটা ভাবছিল যে ওটা যেন সত্যিকারের একটা রেল রাস্তা। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফে তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠোনে, চলো রেল রেল খেলা করি, আসবে? তার কে টাঙিয়ে দিলে রে? মানে এখানে দেখো, এখানে অপু সতুদাকে বলছে যে তার বাড়িতে আসার জন্য কি খেলবে তারা, রেল রেল। কিন্তু এখানে দেখো সতু আবার প্রশ্ন করছে কে এটা টাঙিয়ে দিল। আমি নিজে টাঙালাম। আমি নিজে বলতে অপু নিজেই করেছে এই কাজটা। দিদি ছোট এনে দিয়েছিল, একটা ছোটা এনে দিয়েছিল, মানে যে খুঁটি হয় সে ছোটা এনে দিয়েছিল। সতু বললে, তুই খেলগে যা, মানে তুই খেল, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় করা তাহার কর্ম নয়, যে তার থেকে যে বয়সে বড় তাদেরকে সে যে ডেকে এনে খেলবে সেটা তার কাজ নয়। কে তাহার কথা শুনিবে, মানে সে আবার ভাবছে দেখো কে তার কথা শুনবে। তবু আর একবার সে সতুর কাছে গেল, মানে আর একবার কি করলো, সে সতুর কাছে গেল। নিরাশ মুখে রোয়াকের কোনটা ধরিয়া নিরুৎসাহ ভাবে বলিল, চলো না সতুদা, এখানে মানে তাকে যেন রিকোয়েস্ট করছে, তার কাছে আবেদন করছে যে একবার চলো না খেলার জন্য। যাবে? তুমি আমি দিদি খেলবো এখন। কে কে খেলবে?
সত্যুদা, অপু আর দুর্গা খেলবে। পরে সে প্রলোভজনক ভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি লেবুর পাতা তুলে এনে রেখেছি। মানে যে টিকিট করবে, রেলের যে টিকিট তার জন্য কি রেখেছে? বাতাবি লেবুর পাতা। সে হাত ফাত করিয়া পরিমাণ দেখাইলো, মানে কতগুলো সে পাতা জোগাড় করছে সেগুলো আবার দেখালো। যাবে? প্রশ্ন করলো। সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখ চোরা, সে আর কিছু না বলিয়া বাড়ি ফিরিয়া গেল। মানে সে বাইরে তো বেশি কথা বলে না, তাই একদম আর কিছু না বলে সোজা বাড়ির দিকে চলে গেল। দুঃখে তার চোখে প্রায় জল আসিতেছিল। এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। মানে বলার কারণেও যদি কেউ না আসে তখন কি হলো? অপুর চোখে জল এসেছিল। পরের দিন সকালে সে ও তাহার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকান ঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। মানে তারা এবার তার দিদি আর সে কি করবে? একটা দোকান করবে। এগুলো ছোট্টবেলায় দেখবে গ্রাম অঞ্চলের দিকে করে থাকে, যে খেলা, এই ধরনের খেলা একবার না একবার করেই থাকে তারা। সে নিজেরাই নানা রকম জিনিসপত্র নিয়ে আসবে, এক একটা তার নাম দিয়ে দেয়। তো ঠিক তেমনই এখানে অপু ও দুর্গা করেছিল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। মানে দুর্গা তো বেশি একটু বন জঙ্গলে বেশি ঘুরে বেড়ায়, তাই তার বেশি জানা। দুজনে মিলিয়া নোনা পাতার পান, কোন পাতার পান তাহলে? নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা, ফুলের মাছ, তেলাকুচার পটল, মানে তেলাকুচা যেটা হয় তাকে কি বানাবে তারা? পটল, চিচ্চিড়ে, বরবটি, মাটি তেলা সন্ধব, লবণ, মানে যে মাটির যে গুঁড়াগুলো হয় তাকে কি করবে তারা? লবণ করবে। আরো কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। মানে তারা নানা রকম জিনিসকে নিয়ে এসে নিজেরাই এক একটা নাম দিয়ে দিল, আর পুরো একটা বেলা ধরে তারা তাদের দোকানটাকে পুরো তৈরি করলো। অপু বলিল, চিনি কিসে করবি রে দিদি? এখানে দেখো অপু আবার প্রশ্ন করছে, চিনিটা কি দিয়ে করা যায়? দুর্গা বলিল, বাস তোলার পথে সেই ডিবিটাই ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে। মানে একটা বালি আছে, তার মা যায় চাল ভাজার জন্য মানে আনতে। সেই বালি চল আনি গে, সাদা চকচকে, ঠিক একেবারে চিনি, মানে একটু সাদা টাইপের বালি, তো চিনির মতোই লাগবে নিশ্চয়। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারে বানের মধ্যে ঢুকিল। কি করলো তারা? খুঁজতে খুঁজতে একদম চলে গেল বানের দিকে। খুব উঁচু একটা বন চটকা গাছের আগ ডালে একটা বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। মানে একটা তারা কি দেখতে পেলো? একটা বড় যে রাঙা একটা ফল দেখতে পেলো। অপু ও দুর্গা দুজনেই দেখিয়া অবাক হইয়া গেল। তারা দুজনে দেখে কি হলো? একদম যেন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল শুদ্ধ নিচের দিকে লতার খানিকটা অংশ ছিড়িয়া লতার পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়ে সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল। মানে কি করলো? সেগুলোকে তারা পারলো, মাটিতে ধরো পড়ে গেছে, সেগুলোকে তারা তুলে নিল। পাকা ফল মোটে তিনটে। কোটা ছিল? তিনটি। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যেই তাহা দোকানে এরূপ ভাবে রক্ষিত হইল। মানে যে বিপণী সজ্জা সাজানোর জন্য, দোকান সাজানোর জন্য, সেই উদ্দেশ্যে এটাকে নিয়েছিল তারা। যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে, মানে ওটা এতটাই দেখতে সুন্দর যে যখন কেউ আসবে কি তাদের দোকানে কিনতে, যেন প্রথমেই ওটাই যেন চোখে পড়ে। পুরো দমে বেচা কেনা আরম্ভ হইয়া গেল। মানে তারা খেলা তাদের আরম্ভ করে দিয়েছে। দুর্গা নিজেই পান কিনিয়া পান প্রায় ফুরাইয়া ফেলিল। মানে দুর্গা নিজেই যে নোনা পাতার পান করেছিল সে নিজে কিনে কিনেই শেষ করে দিল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখে অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিতে দৌড়াইয়া গেল। মানে কি হলো? যখন সতু আসলো, একটা বাচ্চা যে তাকে বলে এসেছে যেহেতু অপু, তো সে আসার পরে কি হলো? অপু নিজে গেল তাকে আনতে, তাকে একটু নিজে নিজে টেনে আনলো তেমন টাইপ। ও সতুদা দেখো না কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো, আমি আর দিদি পেড়ে আনলাম। কি ফল বলো দেখি, জানো? এখানে আবার তাকে জিজ্ঞাসা করছে যে এটা কি ফল, তুমি জানো? সতু বলিল, ও তো মাকাল ফল। কি ফল? মাকাল ফল। আমাদের বাগানে কত ছিল, মানে ওদের বাগানে অনেক ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল, মানে একদম যেন আনন্দ পেল খুবই।
সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা ছেলেদের দলে চায়, মানে কিছু ওদের একটা বড় যে ছেলেরা থাকে তাদের একটা দল আছে। সে আশাতে খেলার ছেলে মানুষটুকু যেন ধুচিয়া গেল, মানে যেই খেলার মধ্যে একটা ছোট ছোট ভাব ছিল সেই ছোট ভাবটা ছিল না। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই আমাকে 2 মণ চাল দাও। এখানে দুর্গা কি বললো, যে তারা আমরা যেমন খেলা করি, যেমন বলি না যে আমাকে চাল দাও আমাকে ডাল দাও, তারা তো খেলছে নিজ মনে, তো দুর্গা তাই বললো। খুব সরু, কাল আমার পুতুলের বিয়ের পাকা দেখা, মানে তার যে পুতুল তার পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? এখানে সতু আবার জিজ্ঞাসা করছে, আমাদের নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলাইয়া বলিল, তা বই কি। আবার বলছে, আবার কি হয়েছে, দাওয়াত দিয়ে মানে একটা হয় না যেমন ইনভাইট করছে। তোমরা তো হলে কনে যাত্রী, কাল সকালে এসে নকুত্ব করে নিয়ে যাব। সদুদা রানুকে বলবে আজ রাত্রে যেন একটু চন্দন বেটে রাখে। এখানে আবার যে রানু দিয়েছে তাকে বলছে যে একটু যেন চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসবো। কখন নিয়ে আসবে? কালকে সকালে। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থ রক্ষিত পণ্যের মধ্য হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। সঙ্গে সঙ্গে অপুও ওরে দিদিরে নিয়ে গেল রে বলিয়া তাহার ঋণ ঋণে তীব্র মিষ্ট গলায় চিৎকার করিতে করিতে তাহার পিছন পিছন ছুটিল। মানে তাদের যে খেলা চলছে তার মধ্যে সতুদা তাদের দোকান থেকে কোনো একটা দ্রব্য নিয়ে ছুটলো। এবার তার যখন অপু ওটা দেখলো, অপু কি করলো, তার পিছনে দৌড়াতে লাগলো, তার মিষ্টি গলায় বলতে লাগলো, দিদি কি নিয়ে পালিয়েছে কে? সতুদা। বিস্মিত দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কিছু বুঝিবার আগে সতু ও অপু দৌড়াইয়া দরজার বাহির হইয়া চলিয়া গেল। মানে দুর্গার কিছু বোঝার আগে কি হলো, তারা দৌড়ে বাইরে চলে গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতেই দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল তিনটির একটিও নাই। মানে কোন ফলটা নিয়ে চলে গেছে, যেটা দেখতে খুবই সুন্দর। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল সতু গাব তোলার পথে আগে আগে ও অপু তাহা হইতে অল্প নিকটে পিছু পিছু ছুটিতেছে। মানে যখন দুর্গা দেখলো যে গাবতলার ওইখানে গেছে, সতুদা আগে আছে আর অপু তার পিছনে আছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বৎসরের বেশি। তাহা ছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়ালি গড়নের ছেলে নয়, বেশ জোরালো হাত পাওয়ালা ও শক্ত, তাহার সহিত ছুটিয়া অপুর পারিবার কথা নয়। মানে কি হচ্ছে, অপুর যে মানে শরীরের যে গঠন খুব একটা মানে ভালো নয়, কিন্তু সতুর কি হচ্ছে, তার হচ্ছে শরীর স্বাস্থ্য খুবই ভালো, শক্ত, তাই তাকে যে তার সঙ্গে পারা কঠিন আছে। কার পক্ষে? অপুর পক্ষে। তবু সে ধরি ধরি করিয়া তুলিয়াছে, তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতে প্রাণের দায়। মানে সে দ্রব্য নিয়ে চলেছে, কিন্তু যেহেতু তারা তো এটা খেলার জন্য তুলেছে, তো তার জন্য সে একদম নিজের একদম প্রাণ দিয়ে ছুটে চলেছে। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়াইয়া পড়ল। সতু ততক্ষণে ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। মানে কি হলো, একদম অপুকে ছাড়িয়ে সতু এগিয়ে চলে গেছে একেবারে। দুর্গা ততক্ষণে দৌড়াইয়া গিয়া অপুর কাছে পৌঁছালো। মানে তারপরে দুর্গা গিয়ে কার কাছে গেল? অপুর কাছে। অপু একদম চোখ বুজিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া দুই হাতে চোখ রোগড়াতেছে। দুর্গা বলল, কি হয়েছে রে অপু? এখানে সে কি হচ্ছে, যেহেতু ছোট তাই কান্নার মধ্যে চোখটাকে এভাবে হাত দিয়ে করছে। তো তখন তাকে তার দিদি জিজ্ঞাসা করলো কি হয়েছে। অপু ভালো করে চোখ না চাইয়াই যন্ত্রণার সুরে 2 হাত দিয়ে চোখ লোগড়াতেই কি হচ্ছে বলিল, সতুদার চোখে ধুলো ছুঁড়ে মেরেছে দিদি, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। মানে কি হয়েছে, সতু কি করেছে, তার চোখে ধুলা ছুঁড়েছে, তার জন্য তার চোখটা খুব জ্বালা জ্বালা করছে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলল, সর সর দেখি, ওরকম করে চোখ লোগড়াসনি দেখি, মানে ওইভাবে করিসনি, বেশি কষ্ট হবে। অপু তক্ষুনি 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলিল, ও দিদি চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি। আবার সে বলছে আমার চোখ কানা হয়ে গেছে।
দেখি দেখি ওরকম করে চোখে হাত দিস নে, সর পরে যে সে কাপড়ের কেছে ফুপারিয়া চোখে ভাব দিতে লাগিল। মানে আমরা কি করি যখন চোখে কিছু হয়, একটা কাপড়ে তারতে একটু ফু দিয়ে গরম থাকে সেটা আমরা চোখে দিই যাতে একটু চোখটা কি হয় আরাম পায়। তো ঠিক তেমনি কিছু পরে অপু একটু চোখ মেলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আবার বলছে এখন তাকে জিজ্ঞাসা করতে, এখন ঠিক আছে তো? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর না ঠাকুরনকে সব বলে দিয়ে আসছি। এখানে যে ঠাকুরন বলতে আমরা যে সেজ ঠাকুরনকে আগেই দেখেছি, আহ রানুকেও বলবো। আচ্ছা দুষ্ট ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। মানে তাদের বাড়ি গিয়ে সবাইকে যে বলে আসবে যে সতু এরকম কাজ করেছে। রানুদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু যাইতে সাহস করিল না, কারণ তাকে এর আগেও কি করেছে আমরা দেখেছি যে তাকে একটা তাকে বলেছে পুতুল চুরি করেছে, তাদের বাড়ি এসে এগুলো বলে গিয়েছিল, তাই তার সাহস হচ্ছিল না। সেজ ঠাকুরনকে সে ভয় করে, সে সেজ ঠাকুরন ছিল তাকে সে ভয় পায়। খানিকক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরলো। মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু ভাবলো যে বলবে, কিন্তু সে যেতে পারলো না, সে বাড়ি চলে আসলো। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাট খানি সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। মানে ওইখানেই মানে দাঁড়িয়ে কি করছে, অপু কাঁদছে। সে ছিটকানুনের ছেলে নয়, বড় কিছুতেই সে কখনোই কাঁদে না। রাগ করে বটে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। শুধু শুধু সে কেঁদে ফেলবে তা না, যখন মানে সে অভিমান করে রাগ করে কিন্তু সে কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। মানে কি হচ্ছে, আজ সে অনেকই দুঃখ পেয়েছে। অতি স্বাদের ফলগুলো গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়ে এরূপ অপমান করিল। অপুর কান্না সে যে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। মানে অপু যখন দুঃখ পায় তখন কি হয়, তার দিদিরও খুব দুঃখ পায়। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনা সুরে বলল, কাঁদিস নে অপু, আয় তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে কি আর ব্যথা বাড়ছে? দেখি কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস। মানে তার দিদি এইসব মানে তাকে বলল অপুকে। দেখো আমাদের এই পরিচ্ছেদটা এখানেই শেষ হলো। আরো যে পরিচ্ছেদ গুলো আছে আমরা পরের পাঠে নিয়ে আসবো, আবার তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।